যশোরে আপনারা দেখেছেন ছাত্রলীগের একটা ছেলে নিষিদ্ধ সংগঠন, মেনে নিলাম নিষিদ্ধ সংগঠন, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে। 9 মাসের শিশুটা, তাকে আগে তার স্ত্রী আগে ওইটা বালতির ভিতরে, এই ছোট্ট 9 মাসের শিশুকে বালতির ভিতরে পানি দিয়া চুবাইয়া এর আগে হত্যা করছে। সন্তানকে বালতির ভিতরে পানি দিয়ে হত্যা করার পরে নিজে মা হাসির দড়িতে ঝুলে সেও আত্মহত্যা করছে। তো সেই বাগেরহাটের ছাত্রলীগের সাদ্দাম, অনেকে বলতেছেন প্যারোলে মুক্তির ব্যাপারে তার পরিবার চেয়েছেন, কিন্তু জেলার এটা অস্বীকার করেছেন যে না, এরকম কোনো আবেদন আমাদের কাছে আসেনি, প্যারোলে মুক্তির ব্যাপারে আমরা জানি না। আমরা যখন শুনেছি তার স্ত্রী আর তার সন্তান আত্মহত্যা করে মারা গেছে, তখন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছি যে তার এই লাশ দুইটাকে জেল গেটে নিয়ে আসা হোক। আমরা জেল গেটে তাকে 5 মিনিট দেখার জন্য অনুমতি দিয়েছি। সে তার সন্তানকে কোলে নিয়েছেন, স্ত্রীকে শুয়ে দেখেছেন। এই দৃশ্য দেখার পরে অনেকে কান্নাকাটি করতেছেন, আবেগের জায়গা থেকে নানান কথা বলতেছেন। আমরা বলতেছি আমরা তো ইনসাফ করতে চাই, একজন শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, ওই শত্রুরও যতটুকু নাগরিক অধিকার ততটুকু আমরা দিতে চাই। কথা বলে ঠিক না? যদি রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় তার স্ত্রী সন্তানের জানাজায় যাওয়ার মতো পরিবেশ থাকে, আপনারা দিয়ে যাবেন, সমস্যা কি? জানাজায় গেলে কি এমন ক্ষতি হবে? কিন্তু মনে রাখবেন, এই সমস্ত মানুষদের দ্বারা এক সময় নির্যাতন জুলুম কিন্তু কম হয়নি। কথা বলেন। রোজা থাকা অবস্থায় একজন নারী তার স্বামীর জন্য গিয়েছিলেন, আর সেই নারীকে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে। কথা বলে ঠিক না? এই বর্বর ইতিহাসগুলো আমরা ভুলে যাইনি। আবেগ তো 2 জায়গাতেই কাজ করে। তখন যারা এটা করেছিল ওরা তো মানুষ না, ওরা পশু ছিল। এখন আমরাও যদি এরকম করি তাহলে তো আমরাও পশু হয়ে গেলাম। কথা বলেন ঠিক কি না? অন্তত আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, সকল মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু ছাড় দেয়া দরকার আমরা ততটুকু ছাড় দেব। কথা বলেন ঠিক কি না? আমরা আমার শত্রু যেন ইনসাফ থেকে বঞ্চিত না হয়। কথা বলেন ঠিক কি না? যার শাস্তি যতটুকু ততটুকু দিব, অতিরিক্ত কোনো কিছু আমরা করব না। কথা বলেন। তার স্ত্রী হয়রান পরেশান হইয়া স্বামীকে বড্ড বেশি ভালোবাসতো, স্বামীকে ছাড়া আর কতদিন একা থাকবে, এই মনের দুঃখে কষ্টে মেয়েটা আত্মহত্যা করে তার 9 মাসের শিশুকে মেরে ফেলে দিয়েছে, সে নিজেও আত্মহত্যা করে মারা গেছে। রাগ করতেছেন মনে হয়? আজকে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। যশোরের জেলা কারাগারের গেটে মূল জায়গায়, মূল ফটকে, মূল দরজায় নিয়ে এসে এই 2 জন মানুষের লাশ, তার বাবা, এই ছোট্ট শিশুর বাবার নাম হলো সাদ্দাম, ছাত্রলীগ করত। ছোট্ট শিশুটাকে শুয়ে দেখেছেন, স্ত্রীকেও শুয়ে দেখেছেন, শেষবারের মতো বিদায় জানিয়েছেন। আমরা যতটুকু বলতে চাই, মাঝে মাঝে এই দৃশ্যগুলো আমাদেরকে ভাবায় কাঁদায়। আমরা তো এমন সমাজ দেখতে চাইছিলাম না। আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, যে দেশে কোনো অশান্তি থাকবে না, মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না, কোনো মানুষের চোখের পানি ঝরবে না, কোন পরিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে জনমের মতো বিদায় নেবে, এমন সমাজ তো আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, এজন্য একটু সময় লাগবে। আর ভালো মানুষদেরকে সমাজের নেতা না বানানো পর্যন্ত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলা ঠিক না? মানুষের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এদেশে সকল মানুষের অধিকার যদি নিশ্চিত করতে চান, আল্লাহর কোরআন দিয়ে এই জমিন পরিচালনা করা লাগবে। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। চিল্লা করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আমরা মানুষ, সবার জন্য আমাদের দয়া মায়া আছে। কথা বলে ঠিক কি না? একটা শত্রু দুঃখ দেখলে আমাদের মায়া লাগে। কি বলেন? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মাজান কথা মনে আপনারা ভুলে গেলেন। তাহলে নির্বাচনের আগে কোন চা, বিড়ি, পান, সিগারেট খায়া নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করা যাবে না। কি রাজি আছেন? তো রাজি আছেন? আমার কথায় কষ্ট পাইছেন? আমার ভাইয়েরা শুনে যান। এইবার
মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবার সবাই মিলে একসঙ্গে ভোট দিয়া ওই কাবুস নামের মিশরের গোরস্থানের দারোয়ানকে মিশরের, এইবার আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল, বাদশাহ মারা গেল। এইবার ফেরাউন সমাজ জনগণকে ডেকে বলে, শোনেন, দেশের বাদশাহ মারা গেছে, বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন দেশের বাদশাহ হবে কে? বাদশাহ ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর মিশরের জমিনে কেউ নাই, আপনাকে আমার চেনা জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন যখন পাওয়া গেছে, নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো এই দেশের বাদশা হবে কে? এইবার নেতারা ডেকে বলে, জনগণ যেহেতু আপনাকে সমর্থন দিয়েছে, আমরা আর বাধাগ্রস্ত করতে চাই না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার মিশরের বাদশাহীর সিংহাসনে বসে গেল ওই কাবুস নামের ফেরাউন। বাদশাহীর সিংহাসনে বসার পরে হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়, আজ থেকে তুই হবি মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশটা পরিচালনা করব। এ বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে গেছে, রাতের বেলায় ঘুমাইতে চলে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডার, নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। পরের দিন দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা এবার ডেকে বলে, নেতা একটু অপেক্ষা করেন, আমাকে একটু হিসাব নিকাশ করে দেখতে দেন। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা যদি আপনি ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান হলো রানিং বাদশা, আঙ্গুল ফুইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? এ জোরে বলেন, ঠান্ডা না গরম? খালি গরম মানে ছিলাম কই আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর মুসার কারণে রাজত্ব পাওয়ার থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা দেবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো না। আজও দেখবেন যারা খানকা নিয়ে বসে থাকে তাদেরকে কেউ টার্গেট করে না। কথা বলেন, খানকা আছে না নাই? খানকাই বসে জিকির করে, নারী পুরুষ একত্রে হয় লাফালাফি করে, আছে না নাই? কই পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। কথা বলেন, এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল নামাজ আদায় করে না। আর এমন পীর বাইর হইছে, কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। নারী পুরুষ একত্রে হয় জিকির করে, গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরি বেরি হয়েছে। আর সুন্দরবনে অবস্থায়, বান্দরবনে কি অবস্থা, আছে না না? আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজা মাজারে বসে এমন কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়তেছে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে দেখতেছে, বাপ রে বাপ, যে কায়দায় ধোঁয়া উঠতেছে, মনে হয় ওরসের রান্না চলছে। আছে না না? বয়স হয়ে গেছে, তার বলে মহিলা মুরিদ দেখলে পীর সাহেবের মাথা ঠিক থাকে না, কয় মা আয় আমার বুকের ভিতরে আয়। মহিলা চিন্তা করে, এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি বুকের ভিতরে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইবার মহিলা যা পীর সাহেবকে চাপে ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যে এতই শান্তি পাইছে, আনন্দের ঠেলা গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাইস্তুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। কথা বলে ঠিক না? আপনার বউকে আপনি মাজারে পাঠান,